ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার আলোচনার মাত্র কয়েকদিন পর হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠল আকাশ। আন্তর্জাতিক কূটনীতি যখন পরমাণু আলোচনার দ্বিতীয় দফার অপেক্ষায়, তখন আকাশে ভেসে উঠেছে যুদ্ধের ছায়া। প্রশ্ন উঠেছে, আলোচনার আড়ালে কি যুক্তরাষ্ট্র পিছু হটাতে চাইছে ইরানকে? স্টিলথ বোমারু বিমান, ইরানের আকাশসীমার দিকে আমেরিকার তীব্র গতি। প্রতিবেদন বলছে, মার্কিন বিমান বাহিনীর পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম B-2 স্টিলথ বোমারু বিমান ইরানের আকাশসীমার দিকে এগিয়ে যায়। এই বিমানগুলোর উপস্থিতি নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। হঠাৎই ইরান সেনাবাহিনীর তরফ থেকে আসে সরাসরি সতর্কবার্তা। এক পা এগোলে প্রতিরোধ হবে সর্বশক্তিতে। আর সেই সতর্কতার পরপরই মার্কিন যুদ্ধ বিমানগুলো ঘুরে দাঁড়ায়, ফিরে যেতে বাধ্য হয়। কূটনৈতিক আলোচনার মঞ্চে গুজবের ঝড়, সংঘর্ষ কি আসন্ন? এই ঘটনার ঠিক আগে ওমানের মাটিতে প্রথম দফার মার্কিন ইরান পরমাণু আলোচনা শেষ হয়। সামনে 19 এপ্রিল শুরু হতে যাচ্ছে দ্বিতীয় দফা। অথচ ঠিক এই সময়ে ছড়িয়ে পড়েছে গুজব মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘর্ষে। অনেকে বলছেন, আলোচনা একদিকে আর অন্যদিকে সামরিক চাপে ইরানকে দমিয়ে রাখতে চাইছে আমেরিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এমন মুখোমুখি সংঘর্ষের বিবরণ। যদিও সেগুলোর সত্যতা এখনো যাচাই হয়নি, তবে সময়টি যথেষ্ট অস্বস্তিকর। আলোচনার ঠিক আগে এমন উত্তেজনা কাকতালীয় নয় বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। 2025 সালের মার্চে যুক্তরাষ্ট্র ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে 6টি B-2 বোমারু বিমান মোতায়েন করে। এই বিমানগুলো শুধু পারমাণবিক অস্ত্রই নয়, পৃথিবীর সবচেয়ে বড় বাংকার ধ্বংসকারী বোমাও বহনে সক্ষম। হুথিদের বিরুদ্ধে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের চলমান হামলার মধ্যেই এই মোতায়েন ঘটেছে। তবে আন্তর্জাতিক মহলের চোখ বলছে, এই পদক্ষেপ শুধু ইয়েমেন নয়, ইরানকে ঘিরেই বড় কিছু ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে যখন ট্রাম্প প্রশাসন স্পষ্ট হুমকি দিয়েছে, ইরান যদি 60 দিনের মধ্যে পরমাণু চুক্তিতে না আসে, তাহলে সামরিক ব্যবস্থা হবে চূড়ান্ত। 19 এপ্রিল দ্বিতীয় দফার আলোচনা। এর আগে ওমানে প্রথম রাউন্ড হয়েছিল যথেষ্ট গোপনে। কিন্তু আলোচনার আসার পাশাপাশি যে প্রশ্নটা বড় হয়ে উঠেছে, এটা কি সত্যি শান্তির রাস্তা নাকি কৌশলের অংশ? যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে ইঙ্গিত স্পষ্ট। আলোচনার টেবিলে হাত মিলিয়ে আকাশে স্টিলথ ছায়া ছড়িয়ে ইরানকে বার্তা দেয়া, সময়ে ফিরলে ভালো, না হলে আঘাত আসবেই। শেষ কথায় হুঙ্কার, শান্তি আর যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে আছে বিশ্ব। এখন চোখ সবার 19 এপ্রিলের দিকে। এটাই এখন মধ্যপ্রাচ্যের মঞ্চে সবচেয়ে বড় নাটক। সামনে আলোচনার টেবিল, কিন্তু আকাশে ঘুরছে যুদ্ধ বিমান। আলোচনার আড়ালে কি আসছে বড় ধাক্কা? উত্তরের অপেক্ষায় বিশ্ব। 72 ঘন্টার কাউন্টডাউন। তুরস্ক কি তেল আবিব আক্রমণের হুমকি দিচ্ছে? 72 ঘন্টার মধ্যে তেল আবিবে ঢোকা সম্ভব, নেতানিয়াহুকে দেয়া চূড়ান্ত হুঁশিয়ারি। ট্রাম্প তুরস্কের প্রশংসা করতেই এরদোয়ান দিলেন পূর্ণমাত্রার হামলার ইঙ্গিত। যদি তুর্কি সেনাবাহিনী চায়, সতর্ক করলেন এক তুর্কি রাজনৈতিক বিশ্লেষক। নেতানিয়াহু তুরস্ক নিয়ে মন্তব্য করার একদিনেরও কম সময়ের মধ্যে এক তুর্কি গবেষক সাহসী ভবিষ্যৎবাণী করে বসেন। সোনার রিসার্চ কোম্পানির সভাপতি তুরস্কের সামরিক শক্তি নিয়ে মন্তব্য করেন। হাকান বাইরাকসি বলেন, তুরস্কের সেনা শক্তি এমন যে তারা চাইছে আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। এমনটাই জানানো হয়েছে একটি প্রতিবেদনে। বাইরাকসি আরও বলেন, তুর্কি সেনাবাহিনী চাইলে তারা 72 ঘন্টার মধ্যে তেল আবিবে ঢুকে পড়তে পারে। এটা কোনো হুমকি না বা বাড়িয়ে বলা না, বরং এটা তুর্কি জাতি আর সেনাবাহিনী কতটা শক্তিশালী তার স্পষ্ট প্রমাণ। 7 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার পরেই বাইরাকসির এই মন্তব্য আসে। বৈঠকে নেতানিয়াহু বলেন, সিরিয়ায় তুরস্কের সঙ্গে ইসরায়েল কোনো রকম সংঘর্ষ চায় না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও তুরস্কের মধ্যে মধ্যস্থতা করতে চেয়েছেন। বেশ কিছুদিন হলো দুই দেশের একে অপরকে হুমকি দিয়ে যাচ্ছে। ইসরায়েলের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, তুরস্ক সিরিয়ায় নতুন অটোমান সাম্রাজ্য গড়ে তুলতে চাইছে। তারা যদি রেড লাইন পার করে, তাহলে ইসরায়েলও চুপ করে বসে থাকবে না। তুরস্কের কর্মকর্তারা বলেছেন, ইসরায়েল গাজা, লেবানন এবং সিরিয়ার উপর আক্রমণ করে তাদের মৌলবাদী বা জাতিগত চেহারা সামনে এনেছে। তারা আরও বলছেন, ইসরায়েল এই অঞ্চলে বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।
গত সপ্তাহে সিরিয়ায় ইসরায়েল হামলা করার পর 2 ঘন্টার মধ্যে পাল্টা অভিযোগ উঠেছে। সিরিয়ার শাসক বাশার আসাদ 2024 সালের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসরায়েল সিরিয়ার ওপর একাধিক হামলা চালিয়েছে। গত সপ্তাহে যে হামলা হয়েছে সেটি ছিল একটু আলাদা। ইসরায়েল দাবি করেছে এর মধ্যে তুরস্ককে বার্তা দেওয়ার চেষ্টাও ছিল। তারা একটি সামরিক বিমানবন্দরে হামলা করেছে, পাশাপাশি আরেকটি বিমান ঘাঁটি এবং দামেস্কে বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রে আক্রমণ করেছে। তুরস্ক গত কয়েক মাস ধরে সিরিয়ায় নতুন সরকারের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছিল। তুরস্ক সিরিয়ার সেনাকে প্রশিক্ষণ দিতে চায় এবং সিরিয়ার বিমান ঘাঁটি ব্যবহার করার ব্যাপারে আলোচনা চলছে। তবে ইসরায়েল তুরস্কের এই পরিকল্পনাকে ভালো চোখে দেখছে না। তারা মনে করে তুরস্ক যদি সিরিয়ায় এয়ার ডিফেন্স সিস্টেম বসায় তাহলে তাদের আকাশ সীমায় প্রবেশ করা কঠিন হয়ে পড়বে। ইসরায়েলি মিডিয়ায় এখন নাগেল কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা হচ্ছে। এই রিপোর্টে প্রতিরক্ষা বাজেট এবং সেনাবাহিনী গঠনের বিষয়ে মতামত দেওয়া হয়েছে। এরপরই ইসরায়েলের মিডিয়া বলছে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধের সম্ভাবনা উত্থাপন হয়েছে। তবে নাগেল নিজে বলেছেন এই রিপোর্টে তুরস্কের বিরুদ্ধে যুদ্ধের কোনো কথা বলা হয়নি। তিনি বলেছেন শুধু সিরিয়ায় তুরস্কের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া তুরস্ক, সিরিয়া এবং মিশর এক কাট্টা হয়ে ইসরায়েলের বিরোধিতা করতে পারে এই সম্ভাবনা উঠে এসেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এসব দেশ কেউই ইসরায়েলের সঙ্গে লড়াই করতে চায় না। লোহিত সাগরের বুকে ভেসে থাকা একদা অদম্য মার্কিন রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান আজ কি তবে নীরব? হুথিদের দাবির গর্জনে আজ বিশ্ব শুনছে এক নতুন ইতিহাসের শব্দ। হ্যাঁ, ট্রাম্প হুথি যুদ্ধের মধ্যেই ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠীর এক বিস্ফোরক দাবি। যুক্তরাষ্ট্রের এই বিশাল বিমানবাহী রণতরী এখন আর সেবায় নেই। বাতাসে ভাসছে এক রুদ্ধশ্বাস জিজ্ঞাসা, এই কি তবে আমেরিকার আত্মঘাতী আত্মবিশ্বাসের পতনের শুরু? 13 এপ্রিল এক্স প্ল্যাটফর্মে হুথি নিয়ন্ত্রিত সামরিক অ্যাকাউন্ট ঘোষণা করল যুক্তরাষ্ট্র স্বীকার করেছে ট্রুম্যান এখন পরিষেবার বাইরে। যদিও ওয়াশিংটনের মুখ বন্ধ, সামরিক দপ্তর এখনো নিশ্চুপ, কিন্তু লোহিত সাগরের জল যেন এখন বিস্ফোরিত বারুদের গন্ধে ভারী। এই দাবির পেছনে রয়েছে একাধিক আগুনঝরা অধ্যায়। 11 এপ্রিল হুথিদের মুখপাত্র জানান আবারও ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে তারা ট্রুম্যানকে লক্ষ্য করে চালিয়েছে নির্ভুল হামলা। এর আগেও বহুবার এই যুদ্ধ জাহাজ ছিল তাদের নিশানায়। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিবারই আকাশে প্রতিরক্ষা ছুঁড়ে বলেছে আমরা সফলভাবে প্রতিহত করেছি, কিন্তু কতবার আর অস্বীকারে সত্য চাপা পড়ে। গত 2 সপ্তাহে হুথিরা আকাশ থেকে নামিয়েছে 4র্থ MQ-9 রিপার ড্রোন। 13 এপ্রিল ধ্বংস হয়েছে আরও একটি। আর অক্টোবর 2023 থেকে শুরু হওয়া ইসরায়েল হামাস যুদ্ধের প্রেক্ষাপটে হুথিরা এখন পর্যন্ত 19টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। গাজা যখন জ্বলছে, হুথিরা তখন প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিরোধী তাদের অস্ত্র। আকাশ জল ভূমি যেখানে হোক, তাদের ক্ষিপ্র আঘাত থেকেই কেউ নিরাপদ নয়। আমেরিকা হুথিদের দমন করতে 15 মার্চ থেকে খরচ করেছে $1 বিলিয়ন বেশি, কিন্তু তাতে হুথিদের অগ্নি থেমেছে কোথায়? 4 এপ্রিলের মার্কিন রাতভর বিমান হামলায় নিহত হয়েছে 6 জন, আহত 30। হুথি স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এপি অনুসারে গত 1 মাসে 120 জন নিহত। হুথিদের হাতে ক্ষেপণাস্ত্র জুলফিকার, প্যালেস্টাইন 2 আর ড্রোন। শুধু প্রতিরক্ষা নয়, তারা আক্রমণ করছে, আবারও করছে, প্রতিবারই এক নতুন কৌশলে, এক নতুন বার্তায়, আমরা হার মানি না। ট্রাম্প বলেছিলেন ধ্বংস করে দেব। আজ হুথিরা উত্তর দিচ্ছে আমরা এখনো দাঁড়িয়ে আছি, আগুন হাতে। এ যেন এক নতুন অধ্যায়ের শুরু। হুথিদের আঘাত শুধু যুদ্ধের নয়, তা যুক্তরাষ্ট্রের অহংকারের মেরুদণ্ডে এক স্রোতস্বিনী ঘা। বিশ্লেষকদের মতে এ ধরনের হামলা ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হতে পারে। বিশেষ করে গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের জবাবে হুথি বিদ্রোহীদের এই প্রতিক্রিয়া যেন আরও স্পষ্ট হয়ে উঠছে। 18 মার্চ থেকে গাজায় নতুন করে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। সেই সময় থেকে এখন পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনী 20টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে। শুধু ইসরায়েল নয়,
হুথিরা এর আগে লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজকেও একাধিকবার হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নতুন অস্ত্র ও কৌশল নিয়ে প্রস্তুত। 40,000 সক্রিয় যোদ্ধার বাহিনী নিয়ে ইসরায়েলের ওপর বড় আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন যে হামাস আইডিএফ বাহিনী দ্বারা আংশিকভাবে নিয়ন্ত্রিত টানেল ব্যবহার থেকে দূরে থাকছে এবং এখন ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে ভবনগুলিতে উন্নত বিস্ফোরক ব্যবহার করছে। হামাস নিম্নমানের অস্ত্র তৈরি করার কারখানা এবং সীমিত রকেট তৈরির স্থান পরিচালনা করলেও এটি সফলভাবে তার বাহিনী পুনরায় শক্তিশালী করেছে। অনুমান দেখায় যে 7 লাখ গাজাবাসী হামাসকে সমর্থন করে, 6 লাখ ফাতাহকে সমর্থন করে এবং 6,50,000 কেউই কোনো দলকে সমর্থন করে না। হামাসকে উৎখাত করার জন্য বিভিন্ন গোষ্ঠীর চাপ থাকা সত্ত্বেও তাদের শক্তি এখনো এত কমে যায়নি যে হামাসকে ক্ষমতাচ্যুত করা যাবে। হামাস এখন জনবহুল এলাকা থেকে গুলি ছোড়া এড়াচ্ছে যাতে আইডিএফ পাল্টা হামলা করতে না পারে। আইডিএফ গাজার বাফার জোন তার সীমান্ত থেকে 2 কিলোমিটার উত্তরে সম্প্রসারিত করেছে এবং গাজার উত্তরাঞ্চলের অধিকাংশ বাসিন্দা এখন দক্ষিণ পশ্চিমের আল মাওয়াসি মানবিক অঞ্চলে চলে গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এখনো পর্যন্ত গাজার টানেল নেটওয়ার্কের মাত্র 25% ধ্বংস করতে সক্ষম হয়েছে। মার্চে যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে আইডিএফ 1000 টার্গেটে আক্রমণ করেছে এবং হামাসের শীর্ষ কর্মকর্তাদের হত্যা করেছে বলে দাবি করেছে। আইডিএফ এর স্থলবাহিনী বিশ্বাস করে যে হামাসের যোদ্ধারা এখন আল মাওয়াসি মানবিক অঞ্চলে অবস্থান করছে। হামাস আরও যোদ্ধা নিয়োগ করছে এবং তাদের সীমিত অস্ত্র ভান্ডার পুনরুদ্ধারের চেষ্টা করছে। আইডিএফ অনুমান করছে এই গোষ্ঠীর প্রায় 20,000 সক্রিয় যোদ্ধা রয়েছে, যা যুদ্ধের আগের সংখ্যার অর্ধেক। গত জানুয়ারিতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সঙ্গে লড়াই শুরু হওয়ার পর থেকে নতুন করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস আরও 10 থেকে 15,000 যোদ্ধা নিয়োগ দিতে সক্ষম হয়েছে। মার্কিন গোয়েন্দা তথ্য সম্পর্কে অবহিত মার্কিন কংগ্রেসের 2 সদস্য এ তথ্য জানিয়েছেন। তাদের তথ্য অনুযায়ী ইরান সমর্থিত হামাসের এসব যোদ্ধা ইসরায়েলের জন্য স্থায়ী হুমকি হিসেবে রয়ে যাচ্ছেন। সূত্রগুলো বলছে, মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল হামাসের বিরুদ্ধে হামলা শুরুর পর থেকে 10 থেকে 15,000-এর মতো হামাস যোদ্ধা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সর্বশেষ সরকারি এ অনুমান বিষয়ে আগে কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি। এর আগে 14 জানুয়ারি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্রের ধারণা ফিলিস্তিনে যত হামাস যোদ্ধা নিহত হয়েছেন তত যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস। তিনি একে চিরস্থায়ী যুদ্ধের রেসিপি বলে সতর্ক করেন। তিনি অবশ্য এ বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি। তবে ইসরায়েলের তথ্য অনুযায়ী গাজায় মোট নিহতের সংখ্যা 20,000-এর মতো। আকাশের বুকে বিস্তার করে আছে যে অদৃশ্য ভয়, যে গর্জনে কাঁপে সীমান্তের রেখা, যে ছায়া দেখে শত্রুর হৃদয়ে জেগে ওঠে আতঙ্ক, তাই যুদ্ধ বিমান। আধুনিক পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতায়, যেখানে প্রতিটি মুহূর্তে যুদ্ধ আর শান্তির মাঝে চলছে সূক্ষ্ম ভারসাম্যের খেলা, সেখানে এই ধাতব পাখিরাই বদলে দিতে পারে যে কোনো যুদ্ধের গতিপথ, উল্টে দিতে পারে ইতিহাসের পাতা। বিশ্বের নানা প্রান্তের রাষ্ট্রগুলো নিজেদের সুরক্ষায় সাজিয়ে তুলছে ভয়ঙ্কর অস্ত্র ভাণ্ডার। কেউ নিজে তৈরি করছে, আবার কেউ হাত বাড়াচ্ছে পরের দিকে, কিনছে রণহুঙ্কারে গর্জে ওঠা ধ্বংসের যন্ত্র। কারণ আজকের দিনে এক রাষ্ট্রের শক্তির মাপকাঠি তার সেনাবাহিনী আর তার হাতে থাকা অস্ত্র। আর যে সেনাবাহিনী যতটা সুসজ্জিত, যতটা আধুনিক, যতটা আগ্রাসী, ততটাই সে রাষ্ট্রের মাথা উঁচু।
ততটাই তার আধিপত্যের দাবি। প্রযুক্তির অগ্রগতির এই অনবরত ছুটে চলা দৌড়ে অস্ত্রগুলো হয়েছে আশ্চর্য রকম বুদ্ধিমান, শক্তিশালী, ধ্বংসাত্মক। মিনিটে মিনিটে তারা ছিন্ন ভিন্ন করতে পারে এক একটি শহর, এক একটি স্বপ্ন। আর এই অস্ত্র সম্ভারের মুকুটমণি যুদ্ধ বিমান, আকাশের একচ্ছত্র অধিপতি, বজ্রের মতো আগমন যাদের, বিদ্যুতের মতো আঘাত। যুদ্ধের ময়দানে এরা যেন বিধ্বংসী বৃষ্টির আগমনী দূত। তাহলে আসুন জানি সেই 5টি যুদ্ধ বিমানের নাম, যারা শুধু অস্ত্র নয়, তারা ইতিহাস রচনা করার ক্ষমতা রাখে। প্রথমেই লকহিড মার্কিন F-35 লাইটনিং। মার্কিন যুক্তরাষ্ট্রের 5ম প্রজন্মের এক বিস্ময়, এখন পর্যন্ত তৈরি সবচেয়ে বিপজ্জনক যুদ্ধ বিমান এটি। নিঃশব্দে, নিশ্চিহ্নে ছায়ার মতো প্রবেশ করতে পারে। ইসরায়েল ইরানের বিরুদ্ধে এক গোপন অভিযানে এই যুদ্ধ বিমান ব্যবহার করেছিল। এমনকি ইরান জানতেই পারেনি যে তাদের আকাশপথে নেমেছিল মৃত্যু, নেমেছিল এক নিস্তব্ধ বজ্রপাত। এরপর আসে F-22 মার্কিন বিমান বাহিনীর গর্ব, তাদের প্রথম 5ম প্রজন্মের যুদ্ধ বিমান, বিশ্বের প্রথম স্টিলথ প্রযুক্তিযুক্ত যোদ্ধা। শব্দের গতিকে হার মানিয়ে উড়ে চলে, শত্রুর চোখের সামনেই থেকে যায় অদৃশ্য। আকাশের বুকে ঘনিষ্ঠ ডগফাইটে এই যন্ত্র এক কথায় অতুলনীয়। তৃতীয় নামটি সুখোই Su-57 ফ্যালন, রাশিয়ার 5ম প্রজন্মের এক কাণ্ডারি, স্টিলথ প্রযুক্তিতে মোড়ানো এক আগুন ছড়া বার্তা। এ বিমানের জন্ম হয়েছে আকাশের কর্তৃত্ব ও মাটির বুকে ধ্বংস নেমে আনার লক্ষ্যে। যদিও সংখ্যায় এখনও রাশিয়ার বাহিনীতে কম, কিন্তু ক্ষমতায় এর ভার অতল, এর হুমকি অবর্ণনীয়। চতুর্থ যুদ্ধ বিমান, দক্ষিণ কোরিয়ার গর্ব K5-21, বিশ্বের অন্যতম মারাত্মক যুদ্ধ বিমান এটি। দক্ষিণ কোরিয়া এবং ইন্দোনেশিয়ার যৌথ প্রয়াসে তৈরি এই বিমানে রয়েছে উন্নত AESA রাডার, স্টিলথ বৈশিষ্ট্য এবং এমন কিছু প্রযুক্তি যা F-35 এর ছায়াকে মনে করিয়ে দেয়। ফলে এটিকে 4.5 প্রজন্ম আর 5ম প্রজন্মের মাঝের সীমানায় দাঁড় করানো যায়। এটি শুধু প্রযুক্তি নয়, এটি এক উচ্চাকাঙ্ক্ষার ডানা। শেষে আসে চীনের চেংডু Z-20, একক আসনের টুইন জেট ইঞ্জিনে সাজানো, সর্ব আবহাওয়ায় যুদ্ধ উপযোগী 5ম প্রজন্মের স্টিলথ যুদ্ধ বিমান। এর সৃষ্টির পেছনে রয়েছে এক ঘোষিত উদ্দেশ্য, F-22 ও Su-57 এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা। এটি চীনের চেংডু এরোস্পেস কর্পোরেশনের সৃষ্টি, চীনা বিমান বাহিনীর জন্য এক গর্বের প্রতীক। এরা কেবল যন্ত্র নয়, এরা রাষ্ট্রীয় অহংকার। এদের গর্জনে কেঁপে ওঠে সীমান্ত, এদের ছায়ায় থমকে যায় আক্রমণ, এদের উপস্থিতিতেই অনেক সময় থেমে যায় এক পুরো যুদ্ধ। পৃথিবীর আকাশের বুকে যখন এরা উড়ে, তখন নিচে অপেক্ষা করে শুধু নীরবতা আর এক অনিশ্চিত ভয়। তারা বলেছিল আগুন দিয়েই নিভে যাবে এই দাবানল, কিন্তু ইতিহাস জানে যেখানে প্রতিরোধের ছায়া দীর্ঘ হয়, সেখানে ভয় কখনো রাজত্ব করে না। আর আজ ইরান দাঁড়িয়ে আছে যেন ধ্বংসের মুখে অটল এক প্রতিজ্ঞা নিয়ে। চারিদিকে যুদ্ধের গুঞ্জন, পশ্চিমা শক্তির হুঁশিয়ারি, তবুও খামেনির দেশ নত হয় না, কাঁপে না। ইরানের পাশে আছে রাশিয়া। ইরানের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অন্তহীন সতর্কবার্তা নিয়ে রাশিয়ার ব্যঙ্গ, বোমা শান্তি আনতে পারে না। মার্কিন হুমকির কড়া সমালোচনা করল রাশিয়া। মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরান কি করছে তা নিয়ে রাশিয়া বড় একটি তথ্য প্রকাশ করেছে। রাশিয়া আবারও আমেরিকাকে সতর্ক করে দিয়েছে যেন তারা ইরানের কোনো স্থাপনায় হামলা না চালায়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মনে করেন, মার্কিন প্রেসিডেন্টের এই হুমকি শুধু ভয় দেখানো, আর তাতে কোনো বাস্তব সমাধান নেই। মারিয়া জাখারোভা বলেছেন, বিশ্ব এখন ইরানের বিরুদ্ধে এসব নিরন্তর হুমকিতে ক্লান্ত হয়ে পড়েছে। তিনি আরও বলেন, ইরানি সামরিক অভিযান চালিয়ে সমস্যার কোনো সমাধান হবে না। তিনি জানিয়েছেন, সত্যিই এখন বিশ্ব ক্লান্ত হয়ে পড়েছে ইরানের বিরুদ্ধে এসব একঘেয়ে হুমকি শুনতে শুনতে। মানুষ এখন বুঝতে পারছে বোমা হামলা দিয়ে কখনো শান্তি আনা যায় না। রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন বলেছে, ট্রাম্প যেভাবে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন সেটি খুবই কঠোর বক্তব্য। ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন, ইরান এখন যেসব পদক্ষেপ নিচ্ছে তা আসলে নিজেদের রক্ষা করার জন্য।
দিমিত্রি পেসকভ নামের এই মুখপাত্র বলেন, আমেরিকা ও ইরান যেন সংঘর্ষ না বাড়িয়ে বরং সরাসরি যোগাযোগে মনোযোগ দেয়। রাশিয়া ইরানের খুব ঘনিষ্ঠ মিত্র। তারা আগেও অনেকবার আমেরিকাকে সতর্ক করেছে যেন তারা তেহরানে হামলা না চালায়। এই ঘটনার একদিন আগে রাশিয়ার সংসদের নিম্নকক্ষ ইরানের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তির মূল লক্ষ্য হল রাশিয়া ও ইরানের মধ্যে রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করা। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, এই চুক্তি রাশিয়া ও ইরানের সম্পর্ককে এমন এক স্তরে নিয়ে যাচ্ছে যেখানে দুই দেশ পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদার হিসেবে কাজ করবে। এতে উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ নানা ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে এবং একটি ন্যায্য ও বহুমুখী আন্তর্জাতিক ব্যবস্থা তৈরির দিকেও এগিয়ে নিয়ে যাবে। আরও বলা হয়েছে, এই চুক্তিতে 47টি ধারা রয়েছে, যার মধ্যে রয়েছে পররাষ্ট্রনীতিতে পারস্পরিক সহযোগিতা, দেশের সার্বভৌমত্ব রক্ষা, আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা। এছাড়াও বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, বিনিয়োগ, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, সংস্কৃতি, পর্যটন সহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করার নীতিমালাও নির্ধারণ করা হয়েছে। এক বিস্ময়কর মুহূর্ত, এক নতুন অধ্যায় যেখানে দুই জাতি একত্রিত হচ্ছে, তাদের ভাবকে গাঁথছে এক গভীর কৌশলগত অংশীদারিত্বের বাঁধনে। রাশিয়া এবং ইরান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তাদের সম্পর্ক কখনো মসৃণ নয়, কিন্তু আজকের দিনে তারা এক হয়ে উঠছে। আন্তর্জাতিক রাজনীতির ঝলকানি মাঠে যেখানে একের পর এক প্রতিকূলতা তাদের দিকে ধেয়ে আসে, তারা সিদ্ধান্ত নিয়েছে এবার তারা একে অপরকে শক্তির সাথে সামলাবে। এই চুক্তি রাশিয়া ইরান সম্পর্ককে একটি বিস্তীর্ণ কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করে। উভয় দেশের জন্য বিভিন্ন অগ্রাধিকার ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও গভীর করার লক্ষ্য রাখে এবং একটি ন্যায়সঙ্গত বহুমেরু আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠাকে উৎসাহিত করে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকোর ঘোষণা। সম্ভাব্য ইরান মার্কিন যুদ্ধে হস্তক্ষেপ করবে রাশিয়ান সামরিক বাহিনী। ইরান রাশিয়ার সাথে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। আমেরিকা যদি ইরানি ঘাঁটিতে হামলা চালায় তবে আমরা তাকে সাহায্য করব না। তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মস্কোর বড় ইরানপন্থী পদক্ষেপ। রাশিয়ার সংসদের নিম্নকক্ষ ইরানের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছে বলে জানা গেছে। চুক্তির লক্ষ্য ইরানের সাথে রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা। উভয় দেশ একে অপরকে সাধারণ নিরাপত্তা হুমকি মোকাবেলায় সহায়তা করতে সম্মত হয়েছে। শর্ত দেয় যে কোনো দেশ যদি আগ্রাসনের মুখোমুখি হয় তবে কোনো দেশই অন্যের শত্রুকে সাহায্য করবে না। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো বলেছেন, এই চুক্তি রাশিয়া ইরান সম্পর্ককে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করে। উভয় দেশের জন্য অগ্রাধিকারের বিস্তৃত ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও গভীর করার লক্ষ্য রাখে এবং একটি ন্যায়সঙ্গত বহুমেরু আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠাকে উৎসাহিত করে। 47টি অনুচ্ছেদ সম্বলিত এই চুক্তিতে বৈদেশিক নীতিতে সহযোগিতা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য পক্ষগুলির প্রতিশ্রুতির রূপরেখা দেওয়া হয়েছে। এটি বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, বিনিয়োগ এবং প্রযুক্তিগত ক্ষেত্রের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, ক্রীড়া, সংস্কৃতি, পর্যটন এবং অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের নীতিগুলি প্রতিষ্ঠা করে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো জানিয়েছেন, এই মুহূর্তে আমরা এই বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করছি। এই সহযোগিতা রাজনীতি, প্রতিরক্ষা, নিরাপত্তা, অর্থনীতি, বাণিজ্য, অর্থ, বিনিয়োগ, পরিবহন, সংস্কৃতি, শিক্ষা, ক্রীড়া, পর্যটন এবং অন্যান্য ক্ষেত্রে বিস্তৃত। চুক্তিতে গোয়েন্দা ও নিরাপত্তা পরিষেবা তথ্য বিনিময়ের বিধানও অন্তর্ভুক্ত রয়েছে। এই বিস্তৃত কৌশলগত চুক্তিটি জানুয়ারিতে ইরান এবং রাশিয়ার প্রেসিডেন্টরা স্বাক্ষর করেছিলেন। কার্যকর হওয়ার আগে মস্কোর সংসদে ভোটদান প্রয়োজন ছিল। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আসন্ন মার্কিন হামলার আশঙ্কার মধ্যে এটি এসেছে। নতুন পারমাণবিক চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে বোমা হামলার হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব কাঁপানো সামরিক মহড়া। চীন, রাশিয়া ও ইরান একসঙ্গে সমুদ্রে শক্তি প্রদর্শন করতে চলেছে। ভারত মহাসাগরে শুরু হচ্ছে এক অবিশ্বাস্য শক্তি প্রদর্শনের খেলা। চীন, রাশিয়া ও ইরান একসঙ্গে বিশাল নৌ মহড়ার পরিকল্পনা করেছে।
যা বিশ্ব রাজনীতির ভারসাম্য বদলে দিতে পারে। এই মহড়ার নাম সিকিউরিটি বেল্ট 2025, যেখানে চীনের অত্যাধুনিক টাইপ 052D ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ থাকবে। রাশিয়া তার প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধজাহাজ মোতায়েন করবে, আর ইরান নিয়ে আসবে বিপ্লবী গার্ড কর্পসের শক্তিশালী নৌ ইউনিট। বিশ্বব্যাপী নজর কাড়া এই সামরিক মহড়া কেবল প্রতিরক্ষামূলক নাকি আক্রমণাত্মক? এই বিশাল সামরিক মহড়া হবে ইরানের চাবাহার বন্দরের কাছে, যেখানে 3 দেশের নৌবাহিনী একসঙ্গে বিভিন্ন কৌশল চর্চা করবে। এ যেন এক নতুন শক্তি জোটের উত্থান। মহড়ার মূল লক্ষ্য বলা হয়েছে সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধি ও জলদস্যুতা দমন। তবে বিশেষজ্ঞরা বলছেন এটি পশ্চিমাদের জন্য এক স্পষ্ট বার্তা। মহড়ার গোপন এজেন্ডা কি? বিশেষজ্ঞরা মনে করছেন চীন, রাশিয়া ও ইরান এই মহড়ার মাধ্যমে নিজেদের সামরিক শক্তি প্রকাশ করছে। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, এই ত্রিপক্ষীয় জোটকে উদ্বেগের চোখে দেখছে। কারণ এই অঞ্চলে হরমুজ প্রণালী রয়েছে, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। বিশ্ববাজারে তেলের দামের উপর এর সরাসরি প্রভাব পড়তে পারে। চীনের সর্বাধুনিক যুদ্ধজাহাজ টাইপ 052D। চীন এই মহড়ায় মোতায়েন করেছে তার টাইপ 052D গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। এই জাহাজটি একটি ভাসমান দুর্গ। এতে রয়েছে বাউতো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা 64টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। আকাশ, জল এবং স্থলে আঘাত হানতে সক্ষম এই জাহাজটিকে বলা হয় চীনের এজিস ডেস্ট্রয়ার। রাশিয়ার শক্তিশালী যুদ্ধ জাহাজ। রাশিয়া তার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর থেকে শক্তিশালী মার্শাল সাপোসনিক্স ডেস্ট্রয়ার এবং ভারিয়া ক্রুজার মোতায়েন করতে পারে। বিশেষজ্ঞদের মতে ইউক্রেন যুদ্ধের মধ্যেও রাশিয়ার এই উপস্থিতি পশ্চিমাদের জন্য এক বড় চ্যালেঞ্জ। ইরানের বিস্ময়কর প্রতিরোধ। ইরান আনতে পারে বিপ্লবী গার্ড কর্পসের অত্যাধুনিক জামারান ফ্রিগেট এবং আলবোর্জ যুদ্ধজাহাজ। এই মহড়া ইরানের জন্য একটি শক্তি প্রদর্শনের প্ল্যাটফর্ম, যেখানে তারা বিশ্বকে দেখাতে চায় যে তারা এখন আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। বিশ্লেষকদের চোখে শক্তির নতুন মেরুকরণ। বিশ্লেষকরা বলছেন এটি কেবল মহড়া নয়, বরং বিশ্ব রাজনীতির ভারসাম্য বদলানোর কৌশল। চীন, রাশিয়া ও ইরান 3 দেশই মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হবে? এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি করবে? তারা কি এই জোটের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দেবে, নাকি আরো বড় নৌ মহড়া চালাবে? ইতিমধ্যে মার্কিন নৌবাহিনী এই অঞ্চলে টহল জোরদার করেছে। এই মহড়ার ভবিষ্যৎ কি? বিশ্বের নজর এখন এই মহড়ার দিকে। এটি কি শুধুই এক প্রশিক্ষণ, নাকি ভবিষ্যতের সংঘাতের প্রস্তুতি? আগামী কয়েকদিনেই হয়তো এর আসল রহস্য উন্মোচিত হবে।